4 দলীয় দুর্নীতিগ্রস্ত সরকারের ভিতরে আমাদের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় ছিল। আলহামদুলিল্লাহ, ওনাদের গায়ে দুর্নীতির কাদা লাগে না। 111 এর কথা জানেন? জানেন? 111 এর সময় দুর্নীতির দায়ে সবাইকে জেলখানায় ঢুকাইল। তৎকালীন উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল নাকিব মতিন সাহেব সাংবাদিক সামনে কথা বলছিলেন, আমার নিজের কানে শোনা। বলছে যে আপনারা ধরে ধরে সব ইনকামলিক দুর্নীতির দায়ে জেলে ঢুকাচ্ছেন, জামাতের মন্ত্রীও ছিল তাদেরকে ঢুকাচ্ছেন না। তুমি হেসে বললেন, আমরা 3টি মন্ত্রণালয়ে নিজামী মুজাহিদ সাহেবের তন্ন তন্ন করে দূরবীন দিয়ে তদন্ত করে খুঁজেছি, 2 জন মন্ত্রীর 2 টাকারও দুর্নীতি আমরা খুঁজে পাই। আর আপনারা যদি কোনো তথ্য দিতে পারে আইনানুগ ব্যবস্থা নেব। আজ পর্যন্ত তথ্য দিতে পারে নাই, ব্যবস্থা নিতে পারে নাই, ওই বেচারা দুনিয়া থেকে চলে গেছে, ওনার সরকারও নাই। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার যে স্লোগান দিচ্ছি, এটা আমরা আগেই প্রমাণ করেছি। দুর্নীতি মুক্তভাবে দুর্নীতিগ্রস্ত সরকারের আমলও স্বচ্ছতার জবাবদিহিতার সাথে আমানতদারিতার সাথে আমরা মন্ত্রিত্ব করেছি। আগামী দিনে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, বাংলাদেশের ইতিহাস, রাজনৈতিক ইতিহাসে সেই 111 পরে চলে আসলো 2008 সালের নির্বাচন পরবর্তীতে যে সরকার 9 সালে গঠিত হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, সেই সরকার, যেই তত্ত্বাবধায়ক সরকার 1991 সালে নির্বাচন দিয়েছিল, 96 সালে নির্বাচন দিয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকার 2001 সাল এবং 8 সাল পর্যন্ত নির্বাচন হয়েছে, দেখা গেছে যারাই ক্ষমতা থাকে তারা ক্ষমতায় আসতে পারে না। পারে না। যেমন 91 বিএনপি আসছে, 96 কার আসলো? 2001 সালে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট আসলো, 8 সালে আর বিএনপি আসতে পেরেছে? পারে না। তার মানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয়। কিন্তু দুঃখজনক হলে সত্য, ইতিহাসের বড় নির্মম পরিহাস, আমরা বলেছিলাম 91 যারা সরকার এসেছিলেন, কেয়ারটেকার সরকারটা তো ভালো হিসাবে প্রমাণিত হয়েছে, আপনারও ক্ষমতায় আসলেন, এবার পার্লামেন্টে সবাই মিলে একটা বিল পাস করি, এই পদ্ধতিটাকে আমরা সংবিধানের অন্তর্ভুক্ত করে দিই। 95 সালে আমাদের বিল জমা দেয়া হলো, তখন সেই সরকারের প্রধানমন্ত্রী বললেন, এটা পাগল আর শিশু ছাড়া কেউ বুঝে না। বলছে কথা হলো, মনে নেই? না মনে আছে? কি মনে আছে বলেন? আচ্ছা, ওনারা বুঝেন না, ওনারা কথা বললেন। তারপরও আমরা আন্দোলন করেছি। আমরা বলছি পার্লামেন্টে আইন পাস নাও হয়, তাহলে আমরা কি করব বলেন? আন্দোলনে যাব। আমাদের আন্দোলনে শরীক হলো, কারা? আওয়ামী লীগ। শরীক হলো জাতীয় পার্টি। সেই সময় যদি ওনারা আন্দোলনে আমাদেরকে ঠেলে না দিতেন, 96 সাল আগামী 100 বছর আওয়ামী লীগ ক্ষমতার জায়গায় আসতে পারত, কারণ ইস্যু ছিল না। 21 বছর আসতে পারে নাই, কিভাবে তারা 96 সালে নির্বাচনে বিজয়ী হয়ে আসে? এই বিএনপি আমাদের আন্দোলনের ঠেলে দিয়ে ইস্যু হাতে তুলে দিয়েছে, যে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পরবর্তী ধারাবাহিকতায় যে ক্রাইসিস তৈরি হয়েছে, এই জাতি এখনো তার গ্লানি ভোগ করতেছে। কথা কি সঠিক? এরপরে দেখলো
ওনার একটা নির্বাচন দিয়েছিলেন 96 15 ফেব্রুয়ারি একদিনের এক অধিবেশনের পার্লামেন্টে কেয়ারটেকার সরকার মেনে নিলেন আন্দোলনের চাপে কমিটমেন্ট দিয়ে একতরফা নির্বাচন করে। আর শেখ হাসিনা দেখলো জনসমর্থন তার নাই, 2011 সালে সে কেয়ারটেকার সরকার বাতিল করে দেয়। আবার সেই কেয়ারটেকার সরকারের জন্য বিএনপি আন্দোলন শুরু করলো আমাদের সাথে। তারা বলে যে জামাত একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। ও ভাই সবসময় জামাত একদিকে যায় আর জামাতের পিছনে একবার আওয়ামী লীগ আসে একবার বিএনপি আসে। জামাত রাজনীতি ইমাম আর এরা হলো কথা কি সত্য? সত্য। কেয়ারটেকার জন্য আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছে, 11 সালে এটা বাতিল করে দিয়েছে, কারণ ক্ষমতায় থাকতে হবে। আর যারা বলেছে কেয়ারটেকার বুঝি না পাগল শিশু ছাড়া, তারা আবার কেয়ারটেকার আন্দোলন শুরু করলো জামাতের পিছনে। সেই জন্য রাজনীতিতে এগুলো ব্লেম গেম আছে, ব্লেম গেম এখনো হচ্ছে। আজকে একটা পত্রিকা দিলাম, বিএনপির মহাসচিব সাহেব আমার বন্ধু মানুষ, সিনিয়র মানুষ, তিনি বললেন যে আপনারা তো 47 বিরোধিতা করেছেন, আপনাদের নেতা 71 সালে আপনারা বিরোধিতা করেছেন। আমরা বলি যে আমরা বিরোধিতা করি না, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে সজাগ করেছি। কাদের সিদ্দিকী ওনার জবাব আজকে যেটা বলছে, কাদের সিদ্দিকী অনেক আগে দিয়ে দিয়েছে, বলে যে এমন বাংলাদেশ, ভারতীয় আধিপত্যের বাংলাদেশ সবে জানলে মুক্তিযুদ্ধ আমি যেতাম না। আমরা তো কি করেছি কারণ ওনাদের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট না। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বললেন আরো কাছে পরিষ্কার নয় যে আসলে ওনাদের ভূমিকা ওনারা স্পষ্ট করুন। আসলে ওনারা কি দিল্লির গোলামি করবে, আবার ওনাকে আবার ভারতের পক্ষে যাবে, যেতে পারে, আপাতত ওখানে আছে নাকি। আমার ব্রাদাররা কিছুদিন খেটে আসছে, সম্পর্ক পরস্পর যা আছে তো সব মিলিয়ে দেখা যায় চলে চলে কিছু থাকতে পারে, না হলে একই সুর কথা বলেন। মাহমুদুর রশিদ আরেকটা কথা বলেছে, এই মহাসচিবরা যখন ওনাদের অনুসারী যারা আছে বলে, ওনারা যখন রাজাকার মৌলবাদের বলা শুরু করলেন, উনি দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। কোথায় পেয়েছেন বাংলাদেশে মৌলবাদের বন্ধুরা স্বাধীনতা যেই ফ্যাসিজম বিগত 15 বছর, শুধু না 54 বছর থেকে একটা কেসেট বাঁধিয়েছে, বাংলাদেশের ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলে জাতিকে বিভক্ত করে ফেসিবাদ কায়েম করেছে। আপনারাও কি আপনারা সেই বাক্য বলি আওড়িয়ে একই সুরে কথা বলে আবার ফ্যাসিজমের পথে হাঁটছেন কিনা? কথা কি বোঝা গেছে? যাই হোক, জুলাই বিপ্লব হয়েছে কোন সালে? 24 সালে। সেই 24 সালের বিপ্লবের স্লোগান কি ছিল? রাজাকার রাজাকার। তাহলে রাজাকারের স্লোগানের ভিত্তিতে দেশে গণঅভ্যুত্থান হয়েছে, পরিবর্তন এসেছে। আরেকটি স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি চাই? ন্যায় বিচার চাই। পাল্লা একটা জুড়ে নিই আপনার কাঁথার উপর, এদিকে এটার নাম কি? এই পাল্লা কিসের প্রতীক? ন্যায় বিচারের প্রতীক, জাস্টিসের প্রতীক। হাসনের ময়দানে এই পাল্লা দিয়ে কিন্তু গুনাহ সব মামলা হবে। তাহলে আমরা আখিরাতের এই যে আপনার নেকি এবং পাপ গুনাহ ভালো মন্দ আর মাপকাঠির সিম্বল দিয়ে বোঝাতে চাই আমাদেরকে দুনিয়ায় ইনসাফ কায়েম করতে হবে, তাহলে আমরা আখিরাতে ইনসাফ পাবো। কথা কি বোঝা গেছে? আর ইনসাফ দিয়েই কিন্তু বাংলাদেশে আমরা দেশ শাসন করবো। এই জন্য আমাদের প্রতীক দাঁড়িয়ে পাবো।